আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন একটা নতুন কাটা ঘের দেখতে পাচ্ছি। এই যে একটা ঘের, এটা হচ্ছে খুলনা জেলা দিঘলিয়া উপজেলা দিঘলিয়া ইউনিয়নের কদমতলায়, তাই না? এটা দিঘলিয়া গ্রামের ভিতরে পড়ছে, দিঘলিয়া গ্রাম। মাশাআল্লাহ। তো এই যে ঘেরটা করেছেন, এখানে আপনি কি চাষ করবেন? আমি এখানে চিংড়ি মাছের জন্য রেডি করতেছি আর কি। এই কিছু এটা কি বাগদা চিংড়ি না গলদা চিংড়ি? এটা গলদা চিংড়ির জন্য। গলদা চিংড়ি। এই পাশে আরেকটি আছে, এটা সাদা মাছ আছে, এটাও এই বছরই কাটা, জানুয়ারিতে 1.5 বিঘার উপরে এটা করছি। এখানেও মাছ আছে, বিভিন্ন সবজি আর চলতেছে, এখনো ফল তুলতেছি আর কি। এটা তো এই যে ঘেরটা শুরু করছেন, মাছ ছাড়বেন কতদিন হলো? রেডি হয়ে আছে, এখন মাছের পোনা পেলেই আর কি। চিংড়ি মাছ চাষ করবেন? বাগদা না গলদা? এটা হচ্ছে গলদা চিংড়ির জন্য। গলদা চিংড়ি। আপনি পিস ছাড়বেন না রেনু ছাড়বেন? রেনু পোনা। রেনু পোনা ছাড়বেন। তা রেনুতে লাভ হয় ভালো নাকি পিসে? রেনুতে লাভ বেশি। রেনুগুলো যদি ফুটে যায় সবগুলো, তাহলে লাভ বেশি। আর পিস কিনতে গেলে অনেক কস্ট পড়ে যায়, সেক্ষেত্রে লাভের অঙ্ক অনেক কমে যায়। আর পিস কি এখন পাওয়া যায় ঠিক মতো? পিস এখন খুব কম পাওয়া যায়, আর পিসের মানে ক্যারিংয়ে আপনার বেশ ঝামেলা হয়। এইখানে যখন আপনি মাছ ছাড়বেন, ধরেন ঘেরটা কাটলেন, এখন শুরুতে কি কি পরিচর্যা করছেন? প্রথমেই আপনার এই যে ভেকু দিয়ে, মানে যে এক্সকাভেটর মেশিন দিয়ে জমি আপনার মানে গেট তৈরি করেছি কেটে। এটা কত টাকা খরচ পড়েছে? এখানে আমার 50 থেকে 60 টাকা খরচ হয়েছে। আর এরপরে এখন যেহেতু মাছ ছাড়ার আগে তো কিছু দিতে হয়, সার টার অন্য কিছু? মাছ ছাড়া চিংড়ি মাছের জন্য রেডি করতে গেলে শুধুমাত্র পানি পরিষ্কারের জন্য আমরা ক্যালসিয়াম চুন ব্যবহার করেছি। চুন, যেটাকে পাথরের চুন বলে, এটাতে দিছি। আর এইখানে আপনার নেট দিয়ে রেডি করব। এইখানে আপনার মানে নেট দিয়ে রেডি মানে কি এই যে পুরো ক্যানেলের পাশে যে ক্যানেলের পাড় দিয়ে 4 ফুট করে চারি সাইডে নেট দিয়ে ঘিরে দিতে হবে। ঘেরা দিলে যাতে মাছ বা বিশেষ করে লোকজনের চলাচল বা অন্য আপনার সাপ বা ঘোড়েল এই প্রজাতি এখানে সহজে ঢুকবে না। এতে কি হবে, পোনাগুলো আপনার স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, নষ্ট হবে কম। কতগুলো মাছ ছাড়বেন, রেনু ছাড়বেন? এখানে আমি 10,000 মাছ দেওয়ার। কত শতাংশ জমি? এখানে আপনার 39% জমি। 39% জমি, মাশাআল্লাহ, খুব চমৎকার। আমরা একটা ডাটা পেলাম যে 39% জমি, 60,000 টাকা খরচ হয়েছে কাটতে এবং 10,000 মাছ ছাড়বে। এখানে কি এই ভবিষ্যতে এয়ারেটর পুরো ইচ্ছা আছে? আমার এবছরই দেওয়ার ইচ্ছা আছে। এই ক্যানেলের পাশে একটা এরেটর দেওয়ার এবছরই রাখবো, যেহেতু আমার বিদ্যুৎ আছে। একটা মাছ চাষ করবেন চিংড়ি নাকি সাথে সাথী ফসল রাখবেন? সাথী ফসল হিসেবে আপনার রুই এবং কাতল। রুই এবং কাতল দেবেন? কিছু রুই, স্বল্প পরিমাণে রুই এবং কাতল, এইগুলো হয়তো বছর শেষে 2-2.5 কেজি পর্যন্ত হয়ে যাবে। যেহেতু চিংড়ি মাছের ভিতরে চিংড়ি মাছের খাবারটা খুব প্রোটিন সমৃদ্ধ খাবার, যেহেতু প্রোটিনের পরিমাণ বেশি, ওরা মানে খুব তাড়াতাড়ি কাতল এবং রুই বড় হয়ে যাবে। আচ্ছা, এইটার পাশে এই যে পাড়ে কি কি কিছু করা যায়? পাড়ে আপনার এই যে স্বল্পকালীন যে হাইব্রিড F1 যে জাত আছে, এর ভিতরে ভালো জাত দেখে পেঁপে করা যেতে পারে। এই সোজা এবং মাচা, এই যে জায়গা রাখছে মাচা দেওয়ার জন্য, এই মাচা দেওয়ার জন্য যে জায়গাটুকু আছে, এখানে আপনি শশা করা যেতে পারে। শশা সবচেয়ে বেটার। শশার সাথে আপনি লাউ করা যায়, কিন্তু লাউ একটু সমস্যা। লাউ তো বেশ জায়গা দখল করে নেয়, যার কারণে আলো বাতাসের পর্যাপ্ততা থাকে না। এই জন্যে স্বল্প পরিসরে যে ফসলগুলো পাওয়া যায় সেইগুলোর ভিতরে হতে পারে ঝিঙা, কুশি, চিচিঙ্গা। আপনার এই বাম পাশেরটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু বাম পাশেরটা ঘুরে ঘুরে দেখি এবং একটা আলোচনা করি। যে আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রফিকুল ভাই, উনি মূলত একজন শিক্ষক। তা শিক্ষক মানুষ একটা ক্ষেত কামার করবে, একটু ফার্মিং করবে, সেটা যদি একটু এক্সেপশনাল না হয়, একটু সুন্দর না হয়, তাহলে আদর্শ হবে কি, তাই না? এই জন্যই মূলত তার কিছু উদ্যোগ। এই যে রুই মাছ প্রায় 1300-র মতো রুই মাছ এখানে মজুদ আছে। হ্যাঁ, কাতল আছে, আর আপনার 1300 পিস কিছু মাছ, 1300 পিস ওই যে আমরা দেখতে পাচ্ছি ভেসে ভেসে এখন 3-4 কেজি রোদ খাচ্ছে আছে। আর টোটাল এটা যখন করেছি, একেবারে প্রথমেই আমি হচ্ছে 4 দিয়ে নেট দিয়ে সবজির মাচা করে রেখেছি এবং ভিতরে কোনো খুঁটি নাই। দেখেন এই সাইডে আমার মানে মাছ
যখন উঠাবো জাল দিব তখন যে উঠাই ফেলতে হবে এরকম কোনো নাই, মানে কোনো এই সমস্যা না। নাই, এই দেখেন জাল টানতে কোনো সমস্যা নাই, জাল টানতে কোনো সমস্যা নাই, মাছের খাবার দিতেও সমস্যা নাই, এবং সবচেয়ে বড় ব্যাপার পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে। আশেপাশের যে বড় গাছগুলো ছিল সব কেটে ফেলেছি, কলা গাছ ছিল, কলা গাছ তো শেষে করেছি। এখন আপনি ঝিঙ্গা করেছেন, ঝিঙ্গা আছে, এই পাশে আছে আপনার চিচিঙ্গা। আমরা একটা একটা করে দেখে দেখে করে যে পাশে চিচিঙ্গা আছে, তাই না? এই যে দেখুন চিচিঙ্গা, এই যে নতুন গাছ তো অনেক চমৎকার আসছে। এবং মজা বলে রাখি, এই ফলগুলো কিন্তু নর্মাল ফল থেকে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়। এর অনেক কিছু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে, আর এবং ফল হয়ও প্রচুর। আমরা দেখতে পাচ্ছি যে কারণ এখানে তো কোনো কীটনাশক প্রয়োগের দরকার হয় না, করাও যায় না, তাই না? যেহেতু মাছ সেহেতু ওইভাবে কীটনাশক আসলে প্রয়োগ করা যায় না। জি। আর সবচেয়ে বড় ব্যাপার আমি আমরা চিচিঙ্গা দেখলাম, এবার আসছে এটাকে ঝিঙ্গা। এটা ঝিঙ্গা, এই যেটা হচ্ছে ঝিঙ্গা। তো এই পাড়ে এই যে আগাছাগুলো হয়েছে না, এই আগাছাগুলো কিন্তু রাখা যাবে না। ওই যে কাজ চলতেছে ওটার সাথে ওরা কাজ করতেছে, ওইটা করে তারপরে ওইটা আপনার ঝিঙ্গে তো বেশ মানে মাছ দিব। এই যে আপনাকে একটু বলি, যেমন গাছের দেখছেন এই যে জিঙ্ক এবং বোরনের ডিফিসিয়েন্সি হয়েছে গাছে, আপনি কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। ওই যে মিরাকেল গ্রোথ, হ্যাঁ আমি মিরাকেল গ্রোথ রেডি করেছি, লুমিনাস ওয়ার্ডের মিরাকেল গ্রোথ। এটা আমার সবজিতে খুব দারুণভাবে কাজ করবে। এবং এটা কি উৎসা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা আছে করলা পায়েল, ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, তাই না? দারুণ করেছে। প্রথমে ভাবছিলাম যে কি হয় না হয়, তো দেখছি যে না, আসলে বেশ ভালো ফলন দিচ্ছে। আচ্ছা, এই ধরনের মাছাই করতে গেলে কি ফাড় ভেঙে যাওয়া এরকম? এই যে পাড় অবশ্য এখানে ভেঙে গেছে, পাড়টা বেশি মানে এটা কি এই মানে যে সবজি লাগিয়েছেন এই জন্য ভাঙছে? না, সবজি লাগানোর জন্য না, এই পাড়টা ছিল ওই আলগা মাটি, নিচে একটা ছিল পাড় আছে, কিন্তু যখন কাটেছি নতুন করে আলগা, আবার আলগা করে মাটি দেওয়া হয়েছে। আর এই পাশে পানি, এই পানি চোয়ায় ওই যে আসতেছে দেখেন চোয়ায়, এই পানি চোয়ানোর কারণেই এই পাড়টা বেশি ভেঙে যাচ্ছে। ও, এদিকের যে বৃষ্টির পানিটা আসছে তো এই পানিটা এদিকে উঁচু বেশি, এই পানিতে এই কারণে এই পানিতে পাড় পেছে, পানি চোয়ানোর কারণে ওইখান থেকে পানি অনেক গভীর হচ্ছে। তো এখন কি ওই যে জিও ব্যাগ ওইটা বা ওই যে পাটে আছে যে ওইটা দিয়ে এটা দিলে এখানে করা যাবে, শুধুমাত্র পানি তো আসছে এই জন্য। এই দেখেন এখন আপনি পেস্টিসাইড এখন তো ব্যবহার করি, জৈব পেস্টিসাইডটা বেশি ব্যবহার। পেস্টিসাইডের এটা নাকি প্রজেক্টটা দেখতে পাচ্ছি না, হচ্ছে ফাদ, এবং আমি ফাদ পোকা ধরে যে ফাদ ব্যবহার করেছি হচ্ছে ফেরোমন ফাদ, ফেরোমন। আর চাই ওই করলাগুলো এখনো ঝুলতেছে। মানে কত কি মন্তব্য, গতদিন আমার এই ঘেরে আসছিল একজন সহকারী ছোট ভাই, ও খুব আনন্দিত এবং কিছু সবজি নিয়ে গেছিল, নিবে না, আমি জোর করে দিয়েছি এবং খেয়ে বলছি যে এত সুস্বাদু। আমি বলেছিলাম যে একেবারেই অর্গানিক, আমি কোনো মানে একটু পোকা হয় কিন্তু পোকা টোকা সহ আর কি সাইড সুইট করে করি। তা ওকে বলছে না আসলে দারুণ সুস্বাদু, ও ঢাকাতে কিছু নিয়ে যাবে বলছে। তাই বলছি এসো তোমাকে আমি দিয়ে দেবো। আসলে এটা দেখে এসেছি তার আছে। লাউ এত দারুণ বিপ্লব হয়েছে, লাউ তো এখন দেখাতে পাচ্ছি না কারণ লাউ এটা শেষ হয়ে গেছে। এটা ছিল অনেক লাউ ছিল, লাউ এবং শেপ এত সুন্দর। আমি মানে 40, 45, 50 যখন লাউয়ের দাম কম, বাজারে যখন 20 টাকা, আমার লাউ তখন 40 টাকা বিক্রি হয়েছে। কারণ কি? শুধুমাত্র এর শেপ। বাজারে ওই মুহূর্তে আপনার ওই মুহূর্তে এত সুন্দর শেপের লাউ খুব কম ছিল। দৌলতপুর বাজারে এই ধরনের, আমি শিরোমণি বাজার, দৌলতপুর বাজার দেখছি, আমার যে ধরনের লাউ আসছে সে ধরনের লাউয়ের কোনো শেপ আমি বাজারে দেখিনি। বলেন তো কেন? এটা হচ্ছে এমনি নর্মাল মাছা বা নর্মাল একটা জায়গার যে লাউগুলো হয় সেগুলোর কিন্তু ওই চার সাইডে কিন্তু রোদ লাগে না। হ্যাঁ, এটার একটা সুবিধা আছে। দেখছি আপনি যে কথা বলছেন, যেটা মাচায় ঝোলে নাই সাইডে ছিল সেটার কালার ছিল অন্যরকম, সেটার আবার দাম পাইনি। কিন্তু এরকম আমি করেছি কি, যেটাই ঝুলেছে সেটাই আর কি ঝুলাই দিছি, টেনে নামাই দিছি, মাছা থেকে টেনে নামাই দিয়ে ঝুলাই দিছি, যার কারণে ঝুলাই দেওয়ার কারণে শেপও ভালো হয়েছে এবং কালারটাও সুন্দর হয়েছে, তাই না? জাতটাও খুব ভালো ছিল, এদের মিষ্টতাও অনেক বেশি। এইখানে সুবিধা কি, যেহেতু নিচে পানি আছে, পানির দিক থেকেও কিন্তু একটা অক্সিজেন আসে, উপর দিয়ে আসে, সাইড দিয়ে আসে, মানে চার সাইডে ওর একটা থাকে, এই জন্য ফলগুলো অনেক চমৎকার এবং সুন্দর হয়। জি, আপাতত এই সাইডে বেশ ভালো। এখানে ছিল করলা উঠাই দিচ্ছি, এখন নতুন করে আবার কি এই যে সিম, জাপানি সিম ইস্পাহানির গ্রিন লং দিয়ে দিছি। আর এখানেও প্রচুর সিম এখান থেকে তোলা হয়েছে,
এই যে বরবটি বরবটি জি, আমার- বরবটি, জি জি যারা বরবটি- আমাদের খুলনা আসলে আসলে বরবটিকেও কিন্তু এটা বরবটি খুব দারুণ শিম এবং হিসেবে বাজারে বলা হয়। দাম সবসময় একটা ভালো দাম থাকে বাজারে জি 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 করলা এবং এটা। আর এই বেগুন অলরেডি চলে আসছে, হ্যাঁ বেগুনের এখন খুব ভালো দাম। হুম। এই বেগুনটা বেশ আসছে, এখন পরিচর্যা করতে পারলে আলহামদুলিল্লাহ। পরিচর্যা করতে পারলে এটা আসবে। এটা এখন এই যে আচ্ছা এই যে এই বরবটি শেষ হলে এখানে কি দিবেন? বরবটি শেষ হওয়ার পরে আমি আবারও বরবটি এখানে দিব, আবার বরবটি দিবেন? আবারও বরবটি দিয়ে এই আরেকবার বরবটি দিয়ে এটা শেষ করে দিব। জি 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 জি। শেষ করে দিয়ে এখানে অন্য ফসলের ব্যবস্থা। আপনার বেগুন গাছের চেহারা তো অনেক চমৎকার হয়েছে। বেগুন গাছগুলো ভেন্ডি গাছের ভিতর, ভেন্ডি গাছগুলো আমি কেটে ফেলেছি, হুম। এরকম উঁচু ছিল। ভেন্ডি গাছের ভেন্ডিতেও প্রচুর ফলন পেয়েছি। এখন যেহেতু ভেন্ডি গাছ শেষ, ভেন্ডি গাছ কেটে দিয়েছি মাথা থেকে। এই যে ভেন্ডি গাছগুলো যে কেটে দিয়েছি দেখেন, হুম। যাতে বেগুন গাছগুলো আলো বাতাস পায় এবং পর্যাপ্ত ফুল আসতেছে। এখন এর সঠিক পরিচর্যা যদি পেয়ে যায়, গোড়াতেও খুব আছে এবং মিরাক্কেল গ্রোথটা ব্যবহার করলে, এই যে কি আমার এই লাউতে ছিল মিরাক্কেল গ্রোথ, এবং সবাই এসে দেখে যে এটা এই মানে চৈত্র মাসে এত সুন্দরভাবে গাছ কিভাবে বাড়লো। আসলে এখানে একটু বলে রাখি, মিরাকেল গ্রোথের ভিতরে জিঙ্ক, বোরন, কপার, সালফার, ক্যালসিয়াম, লৌহ বেশ কিছু উপাদান আছে। মানে আমরা তো আসলে সার মানে জানি ইউরিয়া, অনেকে জানি ইউরিয়া, টিএসপি, পটাশ। এই শুধু ইউরিয়া, টিএসপি, পটাশ বাদে আর অক্সিজেন আর নাইট্রোজেন মানে এই 2-3টা সার মানে বাদে বাকি যত সারগুলো আছে ওই মিরাকেল গ্রোথ যেটা আছে ওইটার সাথে কিন্তু সব কম্বিনেশন। এই কারণেই দেখা যাচ্ছে যে একটা গাছে বোরন সমস্যা হলে সেটাও কাভার করছে, জিঙ্ক সমস্যা কাভার হচ্ছে, ক্যালসিয়াম সমস্যা কাভার হচ্ছে। এইটা ভালো। হ্যাঁ, এটা জি। ধানে আমি এটার মিরাক্কেল গ্রোথ, এটা আমি ইউনিয়ন ডিলার এবং বারাকপুর ইউনিয়ন ডিলার, এই দুটো ডিলার নিয়েছি। ওই চমৎকার শিক্ষকতার লাগছে। পাশাপাশি বিকেলে আমার একটা ফার্মেসি ছিল, সেটাকে অফ করে এখন আমি পেস্টিসাইডের দিকে যাচ্ছি। যেহেতু আমি এই দুটো ঘের আর কি করতেছি, আমার আসলে ভালো লাগা থেকেই, ভালো আমি লাগে 5 বছর থেকে এটা করছি, কিন্তু কোনো মানে কমার্শিয়ালি কোনো চিন্তা ভাবনা করিনি। এটি প্রতি জায়গা ছিল, নিয়ে কম বেশি কলা গাছ ছিল, সেই কলা জাস্ট কলার চাহিদাটাই বেশি পূরণ না, হতো। আপনাদেরকে একটু বলে রাখি, এই ঘেরের পাড়ে আসলে কলা গাছের জন্য ভালো না। না, আমি এতে পাড় নষ্ট হয়ে যায়। অনেকেই মনে করে যে ভালো লাভ হয়, হ্যান হয় ত্যান হয়, কিন্তু আমার পরামর্শ যে ঘেরের পাড়ে কলা গাছ, তারপরে যদি পাড় ছোট হয় তাহলে পেঁপে গাছ দরকার নেই। আগে বেগুনটা দেখে আসি, তারপরে এই যে বেগুন হয়েছে। এই যে বেগুন, হ্যাঁ সুন্দর বেগুন। এই যে দেখেন, এই যে হালকা কিছু পোকা আমরা দেখতে পাই। এই পোকার জন্য কি করেন? আসলে বেগুনে আমি সেরকম মানে বেগুনে এত বেশি পেস্টিসাইড ব্যবহার করা লাগে আমার, আসলে আমি ভয় এই পেস্টিসাইড দেয়নি যে বেগুনে দেখি 2 দিন পরে আবার দেওয়া লাগছে। হ্যাঁ। বেগুনে যেহেতু পেস্টিসাইড বেশি ব্যবহার করতে হয়, এই জন্য আমি এখনো পেস্টিসাইড দেখেন, এই যে এই বেগুনটা এই যে একেবারে পোকায় শেষ করে। না ওই যে আছে বায়ো কিছু পেস্টিসাইড হ্যাঁ, আছে। কিছু আছে ক্লিন, সেটা দিয়েছি, কিন্তু ওই ভেন্ডি গাছ এত বেশি ছিল তখন, গাছগুলো ছোট ছিল, আমি আর কি ওইভাবে যত্ন নিতে পারিনি। এখন আশা করি এই বেগুন গাছের যত্ন আমি ভালো করে নিতে পারবো। এই যে নেট দিয়েছেন, চমৎকার সুন্দর করেছেন, এটা কি এক সিজন করবেন নাকি একাধিক সিজন? না, নেট তো এই নেটটা আমি একটু স্থায়ীভাবে করার জন্য একটু ভালো করে করেছি, তার এবং নেট দুটোই আছে, বাঁশও ভালো কতদিন বাঁশ আছে। রাখতে পারবেন এটা? এটা 3 বছর? এটা ওরা বলছে যে 3 বছর, হয়তো নেট যদি ছিঁড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আমরা নেট পাল্টা দিলে এই বাকি জিনিসগুলো প্রায় 2 থেকে 3 বছর ব্যবহার করা যায়। ঠিক আছে। যেমন আমি এটা তো মনে করেন জানুয়ারিতে ঘের কাটিছি, 1.5 মাস লেগেছে এই প্রজেক্টটা তৈরি করতে। তারপরে এর পিছনে আরও এই যে এইটা করতে আরও প্রায় 20-25 দিন সময় লেগে গেছে। তা দিয়ে আমি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে প্রথম বীজ বপন করি লাউয়ের। অতিরিক্ত খরার কারণে লাউয়ের বীজ উঠতে দেরি হয় মাঝে। আপনার তো একটা সুন্দরই আছে যে আপনার সে প্রজেক্টের পাশেই না, হ্যাঁ, ইলেকট্রিকের খুঁটি আছে এবং এখান থেকে আপনি এই যে পানির মিটার boring আনতে আছে, পারেন। জি 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 বোরিং। এই যে মিটার, এই সুন্দর একটা ঘর করেছি, এখনো মানে রেডি হয়নি, হয়ে যাবে। এবং আমার একটা পরিকল্পনা আছে এটাকে পুরো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, যেহেতু আমি স্কুলে শিক্ষকতা করি সব সময় না। আর এই যে পেঁপের চারাগুলো একটু দেখাতে পারেন, আমি এর রিজার্ভ করেছি একদম F1 এই রেড লেডি, রেড লেডি একেবারে 100% আমি খুলনা ফর্টিকালচার সেন্টার থেকে নিয়ে আসা। এখন আমি অনেকদিন থেকে ভালো জাতের পেঁপে চারা খুঁজতেছিলাম, এখানে একটা রোপণ করেছি। এই আপনাকে এখানে একটু পরামর্শ দেই, আমাদের স্থানীয় যে কৃষকরা আছে তারা হয়তো আপনাকে বলবে যে এখানে এই মাসায় আপনি মোট 10টা চারা লাগাতে পারবেন, তাই না? জি। আমি বলবো 30টা লাগাবেন। 30টা বলেন তো কেন? বলেন। আমি তো কারণ এই যে মাচা, এর একটা গাছের উপর দিয়ে একটা গাছ যদি বেয়ে যায় এতে আরেকটা গাছের ক্ষতি হয় না। একটার পর একটা গাছ বাইলে ক্ষতি হয় না। না,
আমরা কিন্তু অনেকে মনে করি যে একটা পরে একটা বেয়ে গেলে মনে হয় ক্ষতি হয়, এটা কিন্তু ক্ষতি হয় না। তাহলে তো একাধিক গাছ করা যাবে। একাধিক গাছ দেখেন, করা যাবে। এই যে যেমন দেখছেন, আমাদের এই খুলনা অঞ্চলে কিন্তু একটা আছে, যেমন আপনার এই পুকুরটার আয়তন কত? এটা আমার ধরেন 63% মোট। 63 এখানে ধরেন এই পাটার বাদ দিয়ে হয়তো 55 শতক থাকবে। 55 শতক জমি। তাহলে আমাদের এইখানকার মানুষের হলো যে শতকে 255 দুগানি কত, এই অল্প কিছু মাছই কিন্তু এনে ব্যবহার করা যায়, 10,000-এর মতো, তাই না? 55 গুণ 200, কিন্তু আপনি কিন্তু অনেক বেশি মাছ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আমি অবশ্য পানি এখানে আমার অনেক, আমার প্রায় 4-4.5 ফুট পানি আছে এখানে। কারণ আমাদের যেমন আমরা চিংড়ি মাছের যেটা আপনি করতে যাচ্ছেন, 1 একর জমিতে আগে মানুষ চিংড়ি চাষ করতো 10,000, 1 একর জমিতে 10,000 চিংড়ি মাছ করতো। বা অনেকে একটু বেশি যারা করতো, বেশি শিয়াল করতো, তারা 20,000 করতো। কিন্তু এখন কিন্তু টেকনোলজিতে চলে আসছে 1,20,000। হ্যাঁ, এখন তো মনে করেন যে যেহেতু জায়গা কম, অনেক জায়গায় কমে গেছে, সেহেতু অল্প জায়গায় কিভাবে বেশি মাছ তৈরি করা যায় নিশ্চয়ই প্রসেস চলে আসছে, বিশেষ করে এডিটর যদি থাকে। হ্যাঁ, এয়ারেটর দিতে হবে। তারপরে ওই আপনি যদি সারাক্ষণ এখানে থাকেন, এয়ারেটর দিলেন, তারপরে খাবার দাবারটা একটু বাড়ায় দিলেন। মাছ কিন্তু ওরা কিন্তু একটা মাছ যেদিকে দৌড় মারে সবাই কিন্তু পিস পিস দৌড়ায়, ওরা কিন্তু ক্রস দৌড়ায় না। পিস পিস দৌড়ায়, ঠিক আছে? ওরা কিন্তু ক্রস মানে মুখোমুখি এসে ওরা সংঘাত করে না, একটা দৌড়ায় ওই পিস পিস সবাই ওইভাবে গোল। আপনি যদি তখন হাড়ির ভিতরে মাছ রেখে দেবেন, দিয়ে পানি দিয়ে গুলি দিয়ে দেবেন, দেখবেন যে সব ওই একই দিকে ঘুরছে। তেমনি গাছপালা, এটা তো নেচার কিন্তু ক্রস করে না। দেখবেন যে যেমন মাথাগুলো সবাই একদিকে যাচ্ছে, আবার ঘুরে গেল আর এক দিকে যাচ্ছে। এখানে এই যে যাচ্ছে অলরেডি, হ্যাঁ, এদিকে যাচ্ছে, ওইটাও এদিকে আসতেছে, হ্যাঁ। যেটা যেদিকে যাচ্ছে সেদিকে। কিন্তু যদি এখানে একাধিক গাছ হলে হবে, কিন্তু ও ক্রস করে যাচ্ছে বা আর এক দিকে গেল, ওর কিন্তু আর ক্ষতি হচ্ছে না। এটাও একটা ভালো পরামর্শ। হ্যাঁ, তারপরে আবার একটু পরাগণের সুবিধা আছে। এটা দেখেন, এটা যে একই গাছে, শোনেন, এখানে পরাগণের একটা আছে কি, যেহেতু একই গাছে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুলও ফোটে কিছু কিছু গাছে। এই যে কাটিং করে দেওয়ার পরে এই একটাই গাছ দেখেন, এতটুকু দেখা যাচ্ছে একটাই গাছ। আমি ঠিক আছে, তখন যখন আমি আপনার জায়গাটা বলি, যেহেতু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই গাছে ফোটে, তাহলে কি হয় যে যখন পুরুষ এবং স্ত্রী এটার ভাই বোনের ভিতর ক্রস হয়, যখন অন্যদের পুরুষ ফুলটা থেকে আসে, তখন দেখবেন যে এই প্রোডাকশনটা ভালো হবে। হ্যাঁ, এটার আইডিয়া আছে, ঠিক আছে আপনার। ঠিক আছে, অতএব আপনি কিন্তু এখানে আপনি মনে হয় কয়টা এরকম 10টার মতো দিয়েছেন মাদা মানে বৃদ্ধি করে বলবেন, এটা আমার পরামর্শ। এই পরিবারের চাহিদা আমি পাচ্ছি। আর আমার চাষ দেখেন, এই যে আপনার ফেরোমন ট্যাপ, যেটা ফেরোমনটা অনেক পোকা পড়ে আছে আপনার লাউ গাছেও আমি মানে কোনো মানে পেস্টিসাইডে না গিয়ে পারলে যায়নি। প্রথম দিকে করেছি কারণ বুঝতে পারি। আপনি যদি শিক্ষকতা করেন, এই যে এখান থেকে একটা সবজি যখন একজন আপনার কলিগদের দেন, পাড়া প্রতিবেশীকে দেন, বন্ধুদেরকে দেন, তারা যখন খাবে তখন তো আপনি নিশ্চিত যে না, আমার বন্ধুটার ভালো জিনিস খাইলো, কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত বা পেস্টিসাইড মুক্ত একটা ফল আপনি তারা দিচ্ছেন, এটা নিজেরও প্রশান্তি লাগবে না? প্রশান্তি তো অবশ্যই। আর সবচেয়ে বড় ব্যাপার, এখন গেলে হ্যাঁ মাস্টার সাহেব এটা কার লাউ, মাস্টার সাহেবের লাউ, বলছে যে না এই লাউ বেশি সুস্বাদু। এটা পরে আমি অনেক গল্প শুনেছি, আসলে আমারও ভালো লেগেছে। আর আমারও এরকম একটা ইচ্ছা ছিল যে আসলে ব্যতিক্রম কিছু যদি করা যায়। অনেক প্রতিবেদন দেখছি, বিশেষ করে আপনার প্রতিবেদনগুলো তো আমি সবসময় দেখি দিল ভাই। আপনি আমার এটা ফার্মের একটা ইচ্ছা ছিল, কিন্তু আসলে ব্যক্তিগত জমি না থাকলে এটা বড় করা কঠিন। আর এখানে সব ছোট ছোট জমি তো বড় করে নেওয়ার সুযোগ নাই। আপনার ধরেন না যে মালিক ভালো, লালতির ভালো, সুপ্রিম ভালো, এসিআই ভালো, যেটা ভালো আমি সেটা এরকম যারা ভালো আছে সবার জিনিস ব্যবহার করবেন। এবং সারাক্ষণ মোটামুটি প্রতিদিন একবার হলেও আসবেন, দেখবেন যে ভাইরাস আক্রান্ত হলো কিনা, পোকা আক্রান্ত হলো কিনা। এই যে কুমড়া ঝুলে আছে, তাই না, চমৎকার দেখতে। দেখেন এই দুটো কুমড়া ধরেছে। আর এদিকে একটু ঝামেলা ছিল, ওই পানির ছিল, প্রতিদিন পানি দিতে পারিনি। স্কুলও শেষ সময় খুব চাপ ছিল, যার কারণে আমি আর কি এদিকে একটু সময় কম দিছি। তবে এবার যেহেতু ওইটা হয়ে গেছে, দুটা গোছাই নিয়ে আসছি প্রায়। আর আমি টিউশনি করাতাম, টিউশনিটা টোটালি বন্ধ করে দিয়েছি। মাঝপথে তো বন্ধ করা যায় না, এই জন্য আর কি টোটালি বন্ধ করি। এখন আমি সম্পূর্ণ এদিকে সকালে নামাজ পড়ে এখানে চলে আসি, এখানে কিছু সময় দিয়ে স্কুলে চলে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে যাই, স্কুল থেকে এসে বিকালে আবার এখানে আসি। সন্ধ্যায় আমার মার্কেটে একটা দোকান আছে, ওইখানে আর কি বসি। ওটা ফার্মেসি ছিল, সেটা তো বলেছি আগেই যে চেঞ্জ করেছি। এখন পেস্টিসাইডের দিকে যাচ্ছি, কারণ এই দিকে এখন আমার মাথাটা বেশি কাজ করে। এই যে মাশাআল্লাহ, অনেক চমৎকার। আপনারা সবাই রফিকুল ইসলামের জন্য দোয়া করবেন, যে সে একটা ভালো মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা এগিয়েছেন
একটা ভালো গবেষণা হচ্ছে, মডেল হয়তো যাতে তিনি হয়। একটা মডেল চিন্তা ভাবনা করছেন যে এইটা যদি তিনি সফল হয় তাহলে কিন্তু স্থানীয় যারা কৃষকরা আছে যাদের ওই যে দেখুন প্রচুর ঘের আর ঘের, টোটাল আমাদের এই দীঘলিয়া দ্বীপের চারপাশ দিয়ে আছে গ্রাম, পুরো মাঝখানটা হলো বিল, আর সে বিলটা এখন আর বিল নাই, পুরো বিলটা এখন মাছের ঘের হয়ে গেছে। এই যে দেখুন সব ঘের হয়ে গেছে, কিন্তু সবার ঘেরে ওই যে কেউ একটু কলা গাছ লাগায় আর কেউ লাগাই না, আর কলা গাছ লাগালেই কিন্তু ঘেরের ফল নষ্ট হয়ে যায়। ঘেরের পর নষ্ট হয়ে যায়। দারুণ ঠিক ভাবে আছে, আমি তো বছরে যে টাকা কলা বিক্রি করে পায় তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তার এই কলা গাছের জন্য ঘেরের পাড়। তারপরও আমি ওদের নিরুৎসাহী করবো না, যারা যেটা নিয়ে আছে তারা সেটা নিয়ে থাক। আমাদের উদ্দেশ্য হলো কিছুটা সচেতন করা, তো আমরা কিছুটা সচেতন করতে পারলাম। তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। শেষ করার আগে সবাইরে বলছি যে আমাদের এই যে আমার শ্যালক রফিকুল ইসলাম, তিনি একটি স্কুলের শিক্ষক, তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সফল হতে পারেন। ধন্যবাদ আপনাকেও দুলু ভাই, আপনি সুন্দর একটি প্রতিবেদন, সকালবেলা আমি অবশ্য প্রস্তুত ছিলাম না, আপনি এসে কাভারেজ দিচ্ছেন, সেই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আর এই বিভিন্ন সোর্স থেকে আসলে উৎসাহ তো এককভাবে আসে না, আমাকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে, আমার হেড স্যার যে ছিল উনিও সহযোগিতা করেছে, লুমিনাস ওয়ার্ডের যারা ছিল ওনারাও সহযোগিতা করেছে, মানে সব দিক থেকে, এবং আমার মনের ভিতরে এটা ছিল, এবারে যে সবগুলো মিলেই আমি একটা সাহস পেয়ে এদিকে নেমেছি। এখন বাদ বাকি আপনাদের দোয়া এবং উপরওয়ালার ইচ্ছা। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।